পরীক্ষা, সেটা হচ্ছে বিশ্বের প্রাচীনতম সভ্যতা কোনটি? এই প্রাচীনতম সভ্যতাটাই হচ্ছে কিন্তু যে শহরভিত্তিক সভ্যতা। ওকে, সো সবাই এই প্রশ্নের অ্যান্সারটা সবাই দেন। আমাদের অনেকেই কিন্তু কমেন্ট দেখতে পাচ্ছি। আমাদের সৌমি নূর এই মুহূর্তে আছে আমাদের সাথে, কমেন্ট করলেন মাত্রই। তো আপনারা প্রথম প্রশ্নটির অ্যান্সার সবাই দেন। ওকে, প্রথম প্রশ্নটির প্রথম প্রশ্নটির উত্তর সবাই দিতে থাকুন। আচ্ছা, এর মধ্যে হচ্ছে আপনারা আপনাদের বন্ধুদেরকে একটু মেনশন করে দিবেন সবাই, যে আপনাদের যে সকল ফ্রেন্ড সার্কেল এই মুহূর্তে আছে সবাইকে আজকের এই ক্লাসে সবাই ইনভাইট করেন, এবং যাতে করে সবাই আজকের এই ক্লাসে অংশগ্রহণ করতে পারে। কেমন? ওকে, আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে যুক্ত হওয়ার জন্য। ওকে, হ্যাঁ, উত্তর দেখতে পাচ্ছি। তো প্রথম যে প্রশ্নটি আছে সেটা উত্তর দেন, যে বিশ্বের প্রথম শহরভিত্তিক সভ্যতা অথবা বিশ্বের প্রথম বিশ্বের প্রাচীনতম সভ্যতা কোনটি? মিশরীয় সভ্যতা, সিন্ধু সভ্যতা, চীনা সভ্যতা এবং মেসোপটেমিয়া। ওকে, সাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্টে জানিয়ে দেন। সাউন্ড কি একটু কম আছে কিনা? সাউন্ড তো দেখতে পাচ্ছি ঠিক আছে। ফ্যানটা একটু ওকে, ঠিক মতো সাউন্ড ঠিক আছে কিনা সবাই একটু জানিয়ে দেন। ওকে, আর যে প্রথম যে প্রশ্নটা সেটা অ্যান্সার সবাই একটু দ্রুত করতে থাকেন। এই প্রশ্ন কিন্তু বারবার পরীক্ষা আসছে, আর সবাই শেয়ার করে দিবেন। সবাই যারা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সবার কাছ থেকে কমপক্ষে 2টা করে শেয়ার আজকে চাই। কমপক্ষে 2টা করে শেয়ার সবাই দিবেন। কেমন? কমপক্ষে 2টা করে শেয়ার সবাই দিবেন। ওকে, হ্যাঁ, প্রথমটার অ্যান্সার করছেন সবাই যে মেসোপটেমিয়ার সভ্যতা। হ্যাঁ, বাকিরা যারা আছেন সবাই একটু কমেন্টে জানান। আচ্ছা, এবং এই যে বিশ্বের প্রথম প্রাচীন সভ্যতা হচ্ছে কি মেসোপটেমিয়ার সভ্যতা, যেটা গড়ে উঠেছিল কোথায়? এটা কিন্তু পরীক্ষায় আসে যে মেসোপটেমিয়ার সভ্যতা কোথায় গড়ে উঠেছিল। এটা হচ্ছে কি আমাদের ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর তীরে। কেমন? সো পরীক্ষায় যদি আসে যে মেসোপটেমিয়ার সভ্যতা কোথায় গড়ে উঠেছিল, এটা হচ্ছে ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর তীরে। ওকে, আচ্ছা, এবং আরেকটা হচ্ছে যে এই যে মেসোপটেমিয়া যে সভ্যতা আছে, এই সভ্যতা টোটাল 4টা ভাগে বিভক্ত ছিল। এর মধ্যে হচ্ছে যে আপনার সুমেরীয় সভ্যতা নাম্বার 1 হচ্ছে, এর মধ্যে সুমেরীয় সভ্যতা নাম্বার 2 হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতা। ওকে, তারপর আরেকটা হচ্ছে আমাদের অ্যাসিরীয় সভ্যতা, এবং আরেকটা হচ্ছে ক্যালদীয় সভ্যতা। এই টোটাল 4টা সভ্যতা। কেমন? ওকে, আচ্ছা, ওকে। সো হচ্ছে আপনারা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাই অ্যান্সার করবেন দ্রুত, এবং আপনারা হচ্ছে অবশ্যই আপনাদের বন্ধুদেরকেও এই ক্লাসে মেনশন করবেন। কেমন? ওকে, আচ্ছা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রথম প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য। ওকে, আচ্ছা, তারপরে আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় যে প্রশ্নটি আছে। ওকে, সো দ্বিতীয় যে প্রশ্নটা আছে আপনারা সবাই দেখুন, যে হায়ারোগ্লিফিক লিপি কোন সভ্যতার? হায়ারোগ্লিফিক যে লিপি আছে এই লিপিটি কোন সভ্যতার? ওকে, হায়ারোগ্লিফিক যে লিপি আছে এই লিপিটি কোন সভ্যতার? হুম, আচ্ছা, হায়ারোগ্লিফিক লিপি কোন সভ্যতার? আর সবাই ক্লাসটা শেয়ার করে দেন, আপনারা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন। ওকে,
হায়ারোগ্লিফিক লিপি কোন সভ্যতার? সিন্ধু সভ্যতা, মিশরীয় সভ্যতা, চীনা সভ্যতা, সুমেরীয় সভ্যতা? সবার কাছ থেকে কমেন্ট আশা করছি। আপনারা যারা যারা এই মুহূর্তে সিনিয়র স্টাফ নার্স নিয়োগ প্রস্তুতির এই ক্লাসে আপনারা যুক্ত আছেন, সবাই ক্লাসটি শেয়ার করে দিবেন এবং সকল বন্ধুদেরকে এর আগের মতো আপনারা সবাই আজকের ক্লাসে সবাই ইনভাইট করবেন। হ্যাঁ, মেসোপটেমিয়ার। আচ্ছা, আপনারা 2 নম্বর প্রশ্নের অ্যান্সার যারা যারা এখনো দেওয়া শুরু করেন নাই, খুব দ্রুত আমাদের সেকেন্ড যে কোয়েশ্চেনটি আছে, সেকেন্ড কোয়েশ্চেনের অ্যান্সারটি আপনারা যে দুইয়ের মিশরীয় সভ্যতা। হ্যাঁ, আরো আপনারা যারা অ্যান্সার করেননি সবাই দ্রুত বাকি অ্যান্সারটা সবাই করে নেন। হায়ারোগ্লিফিক লিপি কোন সভ্যতার? হায়ারোগ্লিফিক লিপি এটি হচ্ছে মিশরীয় সভ্যতার। ইয়েস, আপনারা যারা কারেক্ট অ্যান্সার দিয়েছেন মিশরীয় সভ্যতার, ইয়েস রাইট অ্যান্সার হচ্ছে মিশরীয় সভ্যতার। কেমন? ওকে, তো এই মিশরীয় সভ্যতায় টোটাল 3টা লিপি ছিল, 3টা লিপি ছিল বা তারা 3 ধরনের লিপিতে লিখতো। এর মধ্যে হচ্ছে একটা হচ্ছে হায়ারোগ্লিফিক, ওকে, আর একটা হচ্ছে আমাদের হায়ারাটিক এবং আরেকটা হচ্ছে ডেমোটিক। ওকে, আচ্ছা। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের 3 নাম্বার প্রশ্ন। তো 3 নাম্বার প্রশ্নের উত্তর সবাই দ্রুত করার চেষ্টা করবেন যে সিন্ধু সভ্যতার বিখ্যাত নগর কোনটি? সিন্ধু সভ্যতার বিখ্যাত নগরী কোনটি? সিন্ধু সভ্যতার বিখ্যাত নগরী কোনটি? সিন্ধু সভ্যতার বিখ্যাত নগরী কোনটি? সবাই কমেন্টে জানান। সিন্ধু সভ্যতার বিখ্যাত নগরী কোনটি? কুফা, বাবেল, মেহেঞ্জোদারো এবং কার্নাক। সিন্ধু সভ্যতার ওকে 3C অ্যান্সার করেছে আমাদের একজন, বাকি একটু করান। ইয়েস, কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের সিন্ধু সভ্যতা বিখ্যাত নগরী হচ্ছে মেহেঞ্জোদারো। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। চলেছে আমাদের যে পরের যে প্রশ্ন আছে, দেখেন মেসোপটেমীয় সভ্যতার লোকেরা কোন লিপি ব্যবহার করত? এটা তো অলরেডি পড়াই ফেললাম। আচ্ছা, পরের প্রশ্ন দেখেন, ভারতে মুসলিম শাসনের সূচনা করেন কে? ভারতে মুসলিম শাসনের সূচনা করেন কে? ভারতে মুসলিম শাসনের সূচনা করেন কে? সবাই কমেন্টে জানান। ভারতে মুসলিম শাসনের সূচনা করেন কে? সবার কমেন্ট আশা করছি, সবার কমেন্ট আশা করছি। এই সবাই কমেন্টে জানান। হ্যাঁ, সবাই অ্যান্সার করেছেন যে চাইরের, এটা হচ্ছে 5 নাম্বার প্রশ্ন
5 নাম্বার প্রশ্ন হচ্ছে এটা যে ভারতে মুসলিম শাসনের সূচনা করেন কে? সবাই কমেন্টে জানান। ওকে, এটা আপনার পরীক্ষা কিন্তু এটা ঘুরেও আসতে পারে যে ভারতে মুসলিম শাসনের সূচনা বা ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কে, এটা কিন্তু হচ্ছে পরীক্ষায়। এটা হচ্ছে ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম শাসন, এটা একটু অ্যান্সারটা মিস্টেক আছে। এটা হচ্ছে মুহাম্মদ বিন কাসিম হচ্ছে ভারতে প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। কেমন? আর এখানে যেহেতু অ্যান্সার হচ্ছে মোহাম্মদ ঘুরি, তো হচ্ছে ভারতে হচ্ছে যে ভারতে মুসলিম শাসনের প্রতিষ্ঠা করেন মোহাম্মদ ঘুরি। সো যারা যারা বি অ্যান্সার করেছেন এই প্রশ্নে, যারা যারা বি অ্যান্সার করে অ্যান্সার বি, তো তারা হচ্ছে কারেক্ট অ্যান্সার যে ভারতে মুসলিম শাসনের সূচনা করেন মোহাম্মদ ঘুরি। কেমন? ওকে, চলে যাচ্ছি পরের প্রশ্ন। এটা আমাদের 6 নম্বর প্রশ্ন। খিলজি বংশের সবচেয়ে খ্যাতনামা শাসক কে ছিলেন? জামাল উদ্দিন খিলজি, আলাউদ্দিন খিলজি, মালিক কাফুর, ফিরোজ শাহ। খিলজি বংশের সবচেয়ে খ্যাতনামা শাসক কে ছিলেন? সবাই ক্লাসটা শেয়ার করে দেন, সবাই ক্লাসটা শেয়ার করে দেন। সবাই কমেন্ট করবেন। খিলজি বংশের খ্যাতনামা শাসক কে ছিলেন? এটা হচ্ছে আলাউদ্দিন খিলজি। ইয়েস, আপনারা যারা কারেক্ট অ্যান্সার করেছেন 6 এর বি, এটা হচ্ছে আলাউদ্দিন খিলজি। ওকে, এটা 6 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে আলাউদ্দিন খিলজি। আপনারা সবাই দ্রুত কমেন্টে জানান, যারা এখনো কমেন্ট করেননি সবাই দ্রুত কমেন্টে আলাউদ্দিন খিলজি। ইয়েস, চলে যাচ্ছি পরের প্রশ্ন। দিল্লির কুতুব মিনার কে নির্মাণ করেন? 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 সবাই কমেন্টে জানান। এটা হচ্ছে 7 নম্বর প্রশ্ন। হ্যাঁ, দ্রুত সবাই অ্যান্সার করেন যেহেতু অনেকগুলো প্রশ্ন আছে, আমাদের 50টা প্রায় প্রশ্ন আছে। সবাই চেষ্টা করবেন যে দ্রুত অ্যান্সার গুলো করার জন্য। ওকে, সো দিল্লির কুতুব মিনার 7 কারেক্ট আনসার হচ্ছে কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক হচ্ছে দিল্লির কুতুব মিনার নির্মাণ করেন। এই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু বারবার পরীক্ষা আসছে। কেমন? আর সবাই আপনারা শেয়ার করবেন। আপনাদের
যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করবেন, আমাদের অফিস থেকে আমাদের এই কমেন্টগুলোর অ্যান্সার দেওয়া হবে, উত্তর দেওয়া হবে, কেমন? ওকে, পরের প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আকবর, হুমায়ুন, বাবর, শাহজাহান। সবাই কমেন্টে জানান মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? সবাই কমেন্টে জানিয়ে দেন যে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? সবাই কমেন্টে জানান। বাবর, হ্যাঁ, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে বাবর। ইয়েস, যারা যারা কারেক্ট আনসার করেছেন 8-এর বি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের যদি এভাবে প্রতিদিন যদি আপনারা আমাদের সাথে স্টাডি করেন, তাহলে আপনাদের পরবর্তী নিয়োগে কিন্তু আপনারা অবশ্যই ভালো করতে পারবেন। কারণ আমাদের বর্তমানে আপনারা জানেন যে প্রায় 50,000 সিনিয়র স্টাফ নার্স আছে প্রাইভেট সেক্টরে, যারা পরবর্তী সার্কুলার পরীক্ষা দিবে। সো আপনাকে ফাইট করতে হবে 50,000 জনের সাথে, কেমন? ওকে, সো অবশ্যই প্রতিদিন আপনি পড়ার উপরে থাকবেন, এবং আপনি যদি পড়ার উপরে থাকেন তাহলে কিন্তু পরীক্ষায় আপনি অবশ্যই ভালো করতে পারবেন, কেমন? ওকে, আচ্ছা, চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন, দ্বীন-ই ইলাহি ধর্ম প্রচলন করেন কে? দ্বীন-ই ইলাহি ধর্ম প্রচলন করে কে? হুমায়ুন, আওরঙ্গজেব, আকবর, শাহজাহান। দ্বীন-ই ইলাহি ধর্ম প্রচলন করেন কে? অথবা দ্বীন-ই ইলাহি প্রবর্তন করেন কে? এগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসছে, এবং পরীক্ষায় কিন্তু এগুলো আসার মতো প্রশ্ন। এটি হচ্ছে কিন্তু সম্রাট কে? ইয়েস, 9-এর সি আনসার করেছে সর্বপ্রথম। 9-এর সি দেখতে পাচ্ছি আমাদের সর্বপ্রথম আছে তানিয়া আফরিন, সে আনসার করেছে। তারপর হচ্ছে আমাদের অচেনা মানুষ নাসরিন সুলতানা, তারা হচ্ছে হুমায়ুন, এটা কারেক্ট হচ্ছে আকবর। সম্রাট আকবর হচ্ছে আমাদের দ্বীন-ই ইলাহি ধর্ম। ওকে, আর হচ্ছে আপনার এই যে এরা কিন্তু সবাই হচ্ছে কি যে মুঘল সম্রাট, এবং এই মুঘল সম্রাটদের কিন্তু নাম মনে রাখার একটা কৌশল আছে, আপনারা সবাই জানেন। ওকে, সেটা হচ্ছে কি যে আপনার যদি আপনি এদের নামগুলো, যে কার পরে কে বা কার পুত্র কে, এটা হচ্ছে যে মুঘল সম্রাটদের পদক্রম যদি আপনি মনে রাখতে চান, সেক্ষেত্রে একটা একটা কৌশল আছে, সেটা হচ্ছে যে বাবার হইল আবার জ্বর, সারিল ওষুধে। এটা যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি মুঘল সম্রাটদের যে পদক্রম বা কার পরে কোন রাজা আসছে, এটা আপনি মনে রাখতে পারেন। সেক্ষেত্রে যদি আপনি মনে রাখবেন যে বাবার হইল আবার জ্বর, বাবার হইল আবার জ্বর, বাবার মানে কি? আপনারা সবাই একটু কমেন্টে জানান বাবার মানে কি, আর হইল মানে কি? বাবার হইল আবার জ্বর। এমডি মোশাররফ ইসলাম, সে বলছে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। মোশাররফ ইসলাম, যে বাবার হইল, বাবার মানে হচ্ছে বাবর, আবার মানে হচ্ছে সম্রাট। আচ্ছা, বাবার হইল বাবর, আর সরি, বাবার মানে হচ্ছে সম্রাট বাবর, হইল মানে সম্রাট হুমায়ুন, ঠিক আছে? হইল মানে হচ্ছে সম্রাট হুমায়ুন, আবার মানে হচ্ছে সম্রাট আকবর, ওকে, আর জ্বর মানে হচ্ছে সম্রাট জাহাঙ্গীর, কেমন? ওকে, সো বাবার হইল আবার জ্বর। হ্যাঁ, ওই যে আমাদের রুমানা, সে একজন কমেন্ট করেছে আমাদের, এটা কিন্তু পরীক্ষায় আপনি সবাই মাথায় রাখবেন যে কার পরে কে আসছে। ওকে, যে বাবার হইল আবার জ্বর, সারিল ওষুধে। সো বাবার মানে হচ্ছে সম্রাট বাবর, হইল মানে হচ্ছে সম্রাট হুমায়ুন, আবার মানে হচ্ছে সম্রাট আকবর, জ্বর মানে হচ্ছে সম্রাট জাহাঙ্গীর, সারিল মানে হচ্ছে সম্রাট শাহজাহান, আর ওষুধ মানে হচ্ছে আওরঙ্গজেব। এটা হচ্ছে মুঘল সম্রাটদের যে নাম বা কার পরে কোন রাজা আসছে, এটার নাম মনে রাখার একটি কৌশল। ওকে, সেটা মনে রাখবেন, তাহলে পরীক্ষায় এই টাইপের প্রশ্ন আসলে অবশ্যই একদম দ্রুত অ্যান্সার করতে পারবেন। ওকে, আচ্ছা,
পরের প্রশ্ন, তাজমহল কে নির্মাণ করেন? সবাই কমেন্টে জানান তাজমহল কে নির্মাণ করেন। তাজমহল কে নির্মাণ করেন? সবাই কমেন্টে জানিয়ে দেন তাজমহল কে নির্মাণ করেন। তাজমহল কে নির্মাণ করেন? সবার কমেন্ট আশা করছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ যারা যারা অ্যান্সার করেছেন, যে এটা আমরা সবাই জানি তাই না। এটা হচ্ছে তাজমহল নির্মাণ করেন কে? সম্রাট শাহজাহান। চলেছে পরের প্রশ্ন, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? পানিপথের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? বাবর ও ইব্রাহিম লোদি, হুমায়ুন ও শেরশাহ, আকবর ও হেমন্ত বিক্রমাদিত্য, আওরঙ্গজেব ও শিবাজি, কার কার মধ্যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল? সবাই কমেন্টে জানিয়ে দেন। এটা হচ্ছে 11 নম্বর প্রশ্নের উত্তর। 11 নম্বর প্রশ্ন। ওকে, এটা পানিপথের দ্বিতীয় যুদ্ধ হচ্ছে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়। 11 নম্বর প্রশ্ন। যারা যারা অ্যান্সার করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলেছি আমাদের পরের যে প্রশ্ন, মুঘলদের সর্বশেষ শক্তিশালী সম্রাট কে ছিলেন? মুঘলদের সর্বশেষ সম্রাট কে ছিলেন? মুঘলদের সর্বশেষ সম্রাট কে ছিলেন? বাবর, হুমায়ুন। এই যে দেখেন, এর আগে যে আপনারা যে পদক্রমটা মনে রাখছেন যে বাবার হইলো আবার, যদি এখান থেকে আপনি কিন্তু বুঝতে পারবেন যে সর্বশেষ শক্তিশালী সম্রাট কে ছিলেন। এটা হচ্ছে 12 নম্বর প্রশ্ন। ইয়েস, 12 ডি, আওরঙ্গজেব। ইয়েস। ওকে, চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্নটি আছে, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে? প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে? সবাই কমেন্টে জানান প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে। দ্রুত, অনেকগুলো প্রশ্ন তো, একটু তাড়াতাড়ি শেষ করতে হবে সবাই। ইয়েস, প্রথম বিশ্বযুদ্ধ হয় 1914 সালে। যারা যারা কারেক্ট আছে যে বি, 14 সালে। ওকে, 1914 সালের 28 জুলাই ইউরোপে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। কেমন? এবং এটা স্থায়ী ছিল 11 নভেম্বর 1914, আর এটা শেষ হয় আমাদের 11 নভেম্বর 1918 সাল পর্যন্ত। ওকে, 11 নভেম্বর 1918। যদি পরীক্ষা আসে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় কবে? 11 নভেম্বর 1918। ওকে, ওকে, আপনি একটু কমেন্টে জানান যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে সংগঠিত হয়? দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে 1939 সালের 1 সেপ্টেম্বর শুরু হয়। 1939 সালের 1 সেপ্টেম্বর। ওকে, আচ্ছা, চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্নে।
সৌমিত্র জোটে কোন কোন দেশ অন্তর্ভুক্ত ছিল না? ত্রৈমিত্র জোটে কোন দেশ অন্তর্ভুক্ত ছিল না? রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি। ওকে, ওকে, এখানে এই যে ত্রৈমিত্র যে জোট, এখানে যে দেশগুলো ছিল, এটা যে গ্রেট ব্রিটেন ছিল, তারপরে হচ্ছে ফ্রান্স এন্ড রাশিয়া ছিল, ফ্রান্স রাশিয়া, সো ছিল না শুধুমাত্র হচ্ছে আমাদের কোনটা, এখানে ছিল না শুধু জার্মানি ছিল না। ওকে, সো কারেক্ট আনসার হচ্ছে কি জার্মানি। জার্মানি হচ্ছে ছিল না যে ট্রিপল ইন্টারনেট বা ত্রৈমিত্র জোট। ওকে, জার্মানি, হ্যাঁ এটা হচ্ছে কি জার্মানি ছিল। রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন এই তিনটা মিলে হচ্ছে আমাদের যে ত্রৈমিত্র জোট গঠন করা হয়েছিল। ওকে, চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্নটি আছে, প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির সম্রাট কে ছিলেন? 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 কাইজার উইলহেলমস, হিটলার, বিসমার্ক ও নেপোলিয়ন। সবাই কমেন্টে জানান। প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির সম্রাট কে ছিলেন? বিসমার্ক। ওকে, যারা যারা কারেক্ট আনসার দিতে পারেন নাই, প্রথম বিশ্বযুদ্ধের সময় অটোবন বিসমার্ক, অটোবন বিসমার্ক, কারেক্ট আনসার হচ্ছে সি, যে প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির সম্রাট বা জার্মানির চ্যান্সেলর কে ছিলেন? বিসমার্ক। ওকে, বিসমার্ক। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। ওকে, চলে আসছি 16 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব কি ছিল? ভারতে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব কি ছিল? আচ্ছা, এটা ইম্পর্টেন্ট। আপনাদের পরের প্রশ্ন, ভারত বিভাজনের মাধ্যমে পাকিস্তান রাষ্ট্র গঠিত হয় কবে? ভারত বিভাজনের মাধ্যমে পাকিস্তান রাষ্ট্র গঠিত হয় কত তারিখে? পাকিস্তান রাষ্ট্রের জন্ম, পরীক্ষা আসতে পারে, পাকিস্তান রাষ্ট্রের জন্ম কবে? 15 আগস্ট 1947, 14 আগস্ট 1947। সবাই কমেন্টে জানান। ওকে, এটা কিন্তু 2 দিন 2টা। ওকে, আর আপনারা একটু এখানে জানাই দেন যে পাকিস্তান ভারতের জন্ম কত তারিখে? একদিন পরেই কিন্তু হচ্ছে প্রথম জন্ম হয় হচ্ছে 14 আগস্ট হচ্ছে পাকিস্তান, 14 আগস্ট হচ্ছে পাকিস্তান, 14 আগস্ট 1947 সালে পাকিস্তান, আর 15 আগস্ট 1947 হচ্ছে ভারতের জন্ম। ওকে, সো 2টা এমসিকিউ কিন্তু আপনারা জেনে গেলেন, পরীক্ষায় কিন্তু আসতে পারে। ওকে, পরীক্ষায় কিন্তু আসতে পারে, সবাই কমেন্টে জানান। প্যানক্রিয়াস থেকে নিঃসৃত হয় কোনটি? প্যানক্রিয়াস থেকে কি নিঃসৃত হয়? সবাই দ্রুত কমেন্টে জানান। প্যানক্রিয়াস থেকে কোন হরমোনটি নিঃসৃত হয়? ইনসুলিন, গ্লুকাগন, পাচক রস ও সবগুলো। হুম, সবাই বন্ধুদের মেনশন করে, আপনাদের যে সকল বন্ধুরা নার্সিং নিয়োগ পরীক্ষা দিবে, আর আপনারা সবাই জানেন যে আমাদের সিনিয়র স্টাফ নার্স নিয়োগের স্পেশাল ব্যাচের ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আমরা তো মূলত এই যে ক্লাসগুলো নেই হচ্ছে
এমসিকিউ টাইপের, বাট আমাদের যখন স্পেশাল ব্যাচের ক্লাসগুলো হয় সেখানে আমরা বিস্তারিত আলোচনা করি। বিস্তারিত আলোচনা করার পরে প্রতিটা ক্লাসের উপরে থাকে হচ্ছে ক্লাস টেস্ট। তো একজন স্টুডেন্ট যদি 100টি ক্লাস এবং 100টি পরীক্ষা দেয়, তার কিন্তু আর প্রস্তুতির আর কিছু বাকি থাকার কথা না। কেমন? ওকে, জি, হ্যাঁ, ইয়েস, কারেক্ট আনসার হচ্ছে কি জি। ওকে, সো চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্ন। প্যানক্রিয়াস থেকে নিশ্চিত হয়, আমাদের সবগুলোই নিশ্চিত হয়। ওকে, চলে যাচ্ছি পরের প্রশ্ন। দেখেন, রাষ্ট্রভাষা বাংলা চাই এই দাবিটি কবে প্রথম উঠেছিল? রাষ্ট্রভাষা বাংলা চাই এই দাবিটি প্রথম কবে উঠেছিল? 1948 সালে, 1952 সালে, 1954 সালে, 1971 সালে? সবাই দ্রুত কমেন্টে জানান, সবাই দ্রুত কমেন্টে জানান। এটা হচ্ছে 19 নাম্বার প্রশ্নের অ্যান্সারটা সবাই দেন। 19 নাম্বার। আচ্ছা, আপনারা হচ্ছে সবাই এটার কমেন্ট অ্যান্সার জানান। হ্যাঁ, 1948 সালে। কে করেন রাষ্ট্রভাষা যে বাংলা চাই এই দাবিটি প্রথম কে করেন? কেউ কি জানেন? সবাই কমেন্টে জানান। রাষ্ট্রভাষা বাংলা চাই এই দাবিটি প্রথম কে করেন? এটা কিন্তু পরীক্ষা, হ্যাঁ, ইয়েস, আমাদের কে এম সজীব অ্যান্সার করেছে। শায়ান কমেন্ট ধীরেন্দ্রনাথ দত্ত। ধীরেন্দ্রনাথ দত্ত, ধীরেন্দ্রনাথ দত্ত কোথায় জানেন? গণপরিষদে। ওকে, কবে? গণপরিষদ অধিবেশনে। ক্লিয়ার? ওকে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলে আসি পরে যে প্রশ্নটি আছে, ভাষা আন্দোলনের শহীদ দিবস কোনটি? ভাষা আন্দোলন আমরা সবাই 21 ফেব্রুয়ারি, তাই না? এটা আচ্ছা, এটা স্কিপ করতেছি। 21 ফেব্রুয়ারি ভাষা আন্দোলন দিবস। গণ অভ্যুত্থান সংগঠিত হয় কত সালে? 1966, 1969, 70, ওকে, 1971, 1954? সবাই কমেন্টে জানা। আর এখন যেটা হয়েছে যে 5ই আগস্ট, সেটা হচ্ছে কি ছাত্র জনতার গণ অভ্যুত্থান, তাই না? ওকে, আচ্ছা, ওকে। 1969 সালে গণ অভ্যুত্থান হয়। ওকে, চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্ন। সবাই অ্যান্সার করেছেন, ধন্যবাদ সবাইকে। অপারেশন সার্চ লাইট কত তারিখে শুরু হয়? অপারেশন সার্চ লাইট, সবাই এই প্রশ্নের অ্যান্সার করেন, সবাই। অপারেশন সার্চ লাইট। ওকে, অপারেশন সার্চ লাইট, হ্যাঁ, এটা হচ্ছে 25শে মার্চ, কাল রাত বলি এটাকে আমরা। ওকে, 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের নিরস্ত্র মানুষের উপরে যে হামলা চালায় গভীর রাতে, এবং এর পরপরই কিন্তু 26শে মার্চ আমাদের স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়। স্বাধীনতার ঘোষণা দেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। চলে আসছি পরের প্রশ্ন। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয় কবে? 26শে মার্চ। এটা আমরা সবাই জানি। এটাকে এই জন্য বলা হয় কি আমাদের স্বাধীনতা দিবস। ঠিক আছে, স্বাধীনতা দিবস বা জাতীয় দিবস 26শে মার্চ, কারণ এই দিন স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়। ওকে, এটা ছিল 23 নাম্বার। চলে এসেছে আমাদের 24 নম্বর প্রশ্ন। একই দেশ দুই শাসন ব্যবস্থা কোন দেশের ক্ষেত্রে প্রযোজ্য ছিল? দেশ একই এবং শাসন ব্যবস্থা ছিল দুই ধরনের। এটা কোন দেশের জন্য ছিল? ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান? এটা খুব সহজ একটা প্রশ্ন। এটাও বাংলাদেশ হবে। আপনারা সবাই জানেন যে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান। ওকে, তো বাংলাদেশ ছিল কি পশ্চিম পাকিস্তান, আর ওইটা ছিল পূর্ব পাকিস্তান। চলে আসি পরের প্রশ্ন আমাদের 25 নাম্বার। কোন আন্দোলনে বাংলাদেশ নাম ব্যবহারের প্রথম উৎসাহ দেয়? যে কোন আন্দোলন বাংলাদেশ নাম ব্যবহারের প্রথম উৎসাহ দেয়? ভাষা আন্দোলন, 6 দফা আন্দোলন, গণ অভ্যুত্থান, আগরতলা ষড়যন্ত্র মামলা? এটা কে কে জানেন? সবাই কমেন্টে জানেন। এটা হচ্ছে 25 নাম্বার প্রশ্ন। 25 নাম্বার প্রশ্ন। 25 নাম্বার প্রশ্ন।
25 নাম্বার প্রশ্নের অ্যান্সার কি হবে সবাই একটু কমেন্টে জানিয়ে দেন। 25 নাম্বার প্রশ্নের অ্যান্সার কি হবে? ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের যে কারেক্ট অ্যান্সার গুলো করার জন্য। ওকে, এটা হচ্ছে আমাদের মূলত ভাষা। ওকে, এটা হচ্ছে ভাষা আন্দোলনের পরপরই কিন্তু আমরা মূলত হচ্ছে আমরা বাংলাদেশ নাম ব্যবহারের প্রথম উৎসাহ পাই। ওকে, আচ্ছা চলে আসছে আমাদের পরের যে প্রশ্নটি আছে, 6 দফাকে দাবিকে কি বলা হয়? 6 দফা। ওকে, ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। 6 দফা দাবি কি বলা হয়? আমাদের স্বাধীনতার রূপরেখা, সাম্যবাদের রূপরেখা, ভাষার দাবি, গণতন্ত্রের নীতি। এটা 26 নাম্বার প্রশ্ন। 26 নাম্বার হচ্ছে আমাদের স্বাধীনতার রূপরেখা। ওকে, 6 দফাকে বলা হয় স্বাধীনতার রূপরেখা, বা এটাকে ম্যাগনা কার্টাও বলা হয়। ওকে, চলে যাচ্ছি পরের প্রশ্ন আমাদের। 1970 সালের নির্বাচনে পশ্চিম পাকিস্তানের কে নেতৃত্ব দেন? 1970 সালের নির্বাচনে পশ্চিম পাকিস্তানের নেতৃত্ব, পশ্চিম পাকিস্তান তো বাংলাদেশ। ওকে, ওকে, এটা 1970 সালে এটা শেখ মুজিব হবে। চলছে পরের প্রশ্ন, এটা তো আসবে না পরীক্ষা। আচ্ছা, আমার সোনার বাংলা গানটি কে লেখেন? আমার সোনার বাংলা গানটি কে লেখেন? সবাই কমেন্টে জানান, আমার সোনার বাংলা গানটি কে লেখেন? আচ্ছা, আমার সোনার বাংলা গানটি কে লিখেন? রবীন্দ্রনাথ ঠাকুর। এটা আমরা সবাই জানি। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে সি। চলে আসছে পরের প্রশ্ন। মুক্তিযুদ্ধ চলাকালীন অস্থায়ী সরকারের মন্ত্রিসভা গঠিত হয় কোথায়? সরি, আচ্ছা, আমাদের যে পূর্ব পাকিস্তান হচ্ছে আমাদের এটা, আর পশ্চিম পাকিস্তান হচ্ছে ওইটা, যে এখন যে বর্তমান পাকিস্তান। ওকে, তো বাংলাদেশের যে পূর্ব পাকিস্তান। আচ্ছা, ঠিক আছে, দেখেন মুক্তিযুদ্ধ চলাকালীন অস্থায়ী সরকার মুক্তিসভা কোথায়? মেহেরপুর, মেহেরপুর। ওকে, চলে আসি পরের প্রশ্ন। বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন? এটা তাজউদ্দিন, এটা কি আমাদের তাজউদ্দিন আহমেদ। চলে আসি পরের প্রশ্ন। মুক্তির সময় বাংলাদেশে কয়টি সেক্টরে ভাগ করা হয়? মুক্তিযুদ্ধের সময়, এটা হচ্ছে 31 নম্বর প্রশ্ন। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে কয়টি সেক্টরে ভাগ করা হয়? এটা আমরা সবাই জানি। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে 11টি সেক্টরে ভাগ করা হয়। 31 নম্বর প্রশ্ন। চলছে পরের প্রশ্ন। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন? মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন? কর্নেল ওসমানী, জিয়াউল খালেদ মোশাররফ, কে এম শফিউল্লাহ। এটা হচ্ছে 32 নম্বর প্রশ্নের অ্যান্সারটা সবাই দেন। ইয়েস, কর্নেল এম এ জি ওসমানী। ওকে, চলে আসছি যে পরের যে প্রশ্ন। বাংলাদেশের স্বীকৃতি পাওয়া, বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল প্রথম কোন দেশ? ওকে, ভারত, ভুটান, রাশিয়া, নেপাল। এই প্রশ্নের অ্যান্সার কি হবে সবাই একটু দ্রুত কমেন্টে জানান। এই প্রশ্নের অ্যান্সার কি হবে? আর আপনারা যারা আমাদের সিনিয়র স্টাফ নার্সের স্পেশাল ব্যাচে যারা ভর্তি হতে চান, খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন। ওকে, সো ক্লাস যেহেতু শুরু হয়ে গেছে, সো আপনারা যারা ভর্তি হতে চান ঈদের আগে হচ্ছে আপনারা অর্ধেক টাকা দিয়েও কিন্তু ভর্তি হতে পারবেন। ওকে,
আপনারা 50% টাকা দিয়েও ভর্তি হতে পারবেন ঈদের আগে। এই অফারটা আপনাদের জন্য থাকবে। সো আপনারা সবাই যারা একদম শুরু থেকেই শুরু করলে ভালো, কারণ 100 ক্লাস 100 এক্সাম যখন দিবেন আপনি, অবশ্যই অন্যদের থেকে ভালো করার একটা সুযোগ আপনার অবশ্যই থাকবে এবং ইনশাল্লাহ আপনি ভালো করতে হবে। এবং এবার যে 3500 নিয়োগ হয়েছে সেখানে কিন্তু বেশিরভাগই আমাদের স্টুডেন্ট। আচ্ছা, চলে যাচ্ছি। হ্যাঁ, ভুটান হচ্ছে প্রথম বাংলাদেশের সর্বপ্রথম স্বীকৃতি দেয়। পরের প্রশ্ন, পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন কে? জেনারেল নিয়াজি, জিয়াউর রহমান, কর্নেল তাহের, খালেদ মোশাররফ। পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ দলিলে পাকিস্তানের পক্ষে স্বাক্ষর করেন কে? জেনারেল নিয়াজি, ইয়েস, জেনারেল নিয়াজি হচ্ছে স্বাক্ষর করেন। ওকে, আচ্ছা। এবং এই যে আত্মসমর্পণের সময় আপনার সবাই অনেকের একটা প্রশ্ন থাকে যে ভারতের ভারতের পক্ষে কে থাকে। আপনারা একটু সবাই কমেন্টে জানান কে কে জানেন যে ভারতীয় বাহিনী কেন আত্মসমর্পণের সময় রাখা হয়েছিল। এটার একটা অ্যান্সার আছে, সেটা হচ্ছে যে যেহেতু বাংলাদেশ তখন তো স্বীকৃত কোনো দেশ ছিল না, আর স্বীকৃত দেশের হচ্ছে যে সেনাবাহিনী বা স্বীকৃত দেশের যে বাহিনী যা ছিল, এই বাহিনী তো ওয়ার্ল্ডে কোনো স্বীকৃত প্রাপ্ত সেনাবাহিনী ছিল না বাংলাদেশে। এজন্য যে আমাদের পাকিস্তান এবং বাংলাদেশের যুদ্ধের যে আত্মসমর্পণের সময় ভারতের পক্ষ থেকে আমাদের একজনকে রাখা হয়েছিল। তার নাম কি? সবাই একটু কমেন্টে জানান কে কে পারেন। ওকে, দেখি কে কার কার মনে আছে। জগজিৎ সিং আরোরা। ওকে। হুম, জগজিৎ সিং আরোরা। ওকে, সো এই নামে ভারতের একজন ছিল। কারণ হচ্ছে এ কারণেই যে ভারতের যেহেতু তারা আমাদের মিত্র বাহিনী ছিল, ভারত ছিল মিত্র বাহিনী, আর এই মিত্র বাহিনীর যে সেনাবাহিনী তারা যারা ছিল, তারা ছিল ওয়ার্ল্ডে স্বীকৃত একটি সেনাবাহিনী, এজন্য তাদেরকে রাখা হয়েছিল। ওকে, চলে যাচ্ছে পরের প্রশ্ন, আমাদের 35 নাম্বার, জগদীশ সিং আরোরা। ওকে, রিফাত হোসেন, থ্যাংক ইউ রিফাত। চলে যাচ্ছে পরের প্রশ্ন, 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্টের প্রধান প্রতিপক্ষ কে ছিল? আওয়ামী লীগ, মুসলিম লীগ, পাকিস্তান পিপলস পার্টি, স্বাধীনতা পার্টি। 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্টের প্রধান, সবাই কমেন্টে জানান। ইয়েস, আমাদের অ্যান্সার করেছেন সবাই সি, পাকিস্তান পিপলস পার্টি। ইয়েস, পাকিস্তান পিপলস পার্টি। ওকে, চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন আছে, 1952 সালে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত হয় কোন স্তম্ভটি? 1952 সালের ভাষা আন্দোলনের শহীদের স্মরণে নির্মিত যে স্তম্ভটি, সেটা হচ্ছে স্বাধীনতা স্তম্ভ, নাকি জাতীয় স্মৃতিসৌধ, শহীদ মিনার, ও মুক্তিযুদ্ধ জাদুঘর? এটা কারেক্ট আনসার কি হবে? সবাই একটু কমেন্টে জানিয়ে দেন।
এটা হচ্ছে ৩৬ নম্বর প্রশ্ন। এটা হচ্ছে আমাদের শহীদ মিনার। ইয়েস, শহীদ মিনার। চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্ন। এটা হচ্ছে ৩৭ নম্বর, যে ১৯৭১ সালের ২৬ মার্চ কে স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমান। এটা হচ্ছে কারেক্ট আনসার হচ্ছে জিয়াউর রহমান হবে। ঠিক আছে? ওকে, তারপরে প্রশ্ন, বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় ১৭ এপ্রিল ১৯৭১। একটু দ্রুত পড়ে যাচ্ছি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু হয় কবে? আজকের শেষ প্রশ্ন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু হয় কবে? স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু হয় কবে? স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু হয় কবে? ২৫ মার্চ ১৯৭১, ২৬ মার্চ ১৯৭১, ২৭ মার্চ ১৯৭১, ২৮ মার্চ ১৯৭১। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, এটা হচ্ছে চট্টগ্রামে কালুরঘাট বেতার কেন্দ্রে অবস্থিত। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। ওকে, বি, ইয়েস, ২৬ মার্চ ১৯৭১। ওকে, আচ্ছা। আমাদের হচ্ছে আমাদের পেজে আমরা আপডেট দিয়ে দেই আমাদের ক্লাস কবে কবে হয়, এগুলো সবকিছু আপডেট হচ্ছে আপনারা আমাদের এই পেজের মাধ্যমে পাবেন। ২৬ মার্চ ১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু হয়। আর আপনাদের রেগুলার ক্লাসগুলো কিভাবে, রেগুলার ক্লাস হচ্ছে, রেগুলার বলতে হচ্ছে আমাদের পেইড ব্যাচের, স্পেশাল ব্যাচের ক্লাস হচ্ছে শুক্র শনি সোম বুধ, এই ৪ দিন, সপ্তাহে ৪ দিন। এবং আমরা সাপ্তাহিক একটা এক্সাম নিই, যে ৪টা ক্লাসের উপর ভিত্তি করে ১০০ মার্কের একটা এক্সাম মডেল। এটা হয় আবার নেগেটিভ মার্কিং এ। আপনি হচ্ছে যখন নেগেটিভ মার্কিং, একদম পিএসসির মতো নেগেটিভ মার্কিং এক্সাম আমাদের এখানে দেওয়ার সুযোগ আছে স্পেশাল ব্যাচে ভর্তি হলে, কেমন? আর প্রতিটা ক্লাসের পরেই থাকে আমাদের ক্লাস টেস্ট। সো যারা যারা আমাদের স্পেশাল ব্যাচে ভর্তি হবেন, আমাদের কলেজে যে নাম্বার আছে সেই নাম্বারে আপনাদের রেগুলার ভর্তি আমাদের হচ্ছে, আপনি তাহলে নাসরিন সুলতানা ভর্তির জন্য আমাদের যে নাম্বার আছে এই নাম্বারে আপনি যোগাযোগ করবেন। হ্যাঁ, স্ক্রিনে যে নাম্বারটি আছে এই নাম্বার। তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আবারও কালকে রাত 8:30টায় নতুন ক্লাসে আসবো। ওকে, 8:30 না, কালকে 9টার সময় ক্লাস হবে। আপনারা সবাই 9টার সময় উপস্থিত থাকবেন ক্লাসে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা স্পেশাল ব্যাচে ভর্তি হবেন, এখন অর্ধেক টাকা দিয়ে কিন্তু ভর্তি হওয়ার সুযোগ আমরা রেখেছি ঈদের আগ পর্যন্ত। ওকে, আর অফলাইন ক্লাস হচ্ছে, এটাও সপ্তাহে 4 দিন অফলাইন ক্লাস। আর অফলাইন হচ্ছে ঢাকা ফার্ম গেটে। আর আপনারা বিস্তারিত জানতে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন। হ্যাঁ, অফলাইন হবে, অফলাইন আমাদের ফার্ম গেটে হবে। এটা আমাদের ঈদের পরপরই শুরু হবে। সো ভর্তি চলতেছে, ঈদের আগে ভর্তি হলে একটা ডিসকাউন্ট পাবেন, কেমন? ওকে, সো সবাই আমাদের সাথে যোগাযোগ করেন, আমাদের যে নাম্বারটি আছে এই নাম্বারে, অথবা আমাদের পেজে ইনবক্স করবেন। ওকে, সো ক্লাসটি কেমন লাগলো আপনারা সবাই কমেন্টে জানান। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীকালকে। আল্লাহ হাফেজ।